রচনা বন্দ্যোপাধ্যায়রা কমেডিয়ান হিসেবে এসেছেন, যে রোল প্লে করেছেন, করে চলে গেছেন, কিচ্ছু যে আসেন ওই কি ওলকপি না কি এটা নিয়ে গেছেন দেখছিলাম, ওই সবই করার জন্য এসেছেন রাজনীতি। অনুব্রত মণ্ডল তিনি পূজিত বীর নন, তিনি স্বাধীনতা সংগ্রাম করে জেল থেকে ফেরেননি, তিনি একটা চুরির কেসে জেলে গিয়েছিলেন। অত ক্ষমতাশালী লোক বিভিন্ন রকম চেষ্টা করে জামিন করতে পারেনি, সময়ের নিয়মে 2 বছর পরে একটা জামিন পেয়ে। 2 ভাই, বড়ে মিয়া ছোটে মিয়া সুবান আল্লাহ, 2 ভাই মিলে টলিউড চালান ঠিক করেছে। তুমি আমাকে বলো তৃণমূলের 144 ধারা কে মানে? তৃণমূল মানে? আরে পুলিশ ওসব বলতে পারে, কিন্তু পুলিশের আরজিকর হাসপাতালের ভিতরে গুন্ডামিটা আটকানোর কথা ছিল, পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশের কলকাতা পুলিশের সন্দীপ ঘোষদের ধরার কথা ছিল, সেসব না করে তারা প্রতিবাদীদের ওপর আক্রমণ করেছে, এখনও প্রতিবাদ আটকানোর চেষ্টা করছে। প্রতিবাদীরা কেউ ভয় পাচ্ছে না, এই যে সাধারণ মানুষ নাগরিক মিছিলগুলো ওরা সব সমন পাঠাচ্ছে আর হেকল করছে, কেউ ভয় পাচ্ছে। আর আমরা তো রাজনৈতিক শক্তি, আমরা তো এসএফআই ডিওয়াইএফআই মহিলা সমিতির প্রথম দিন থেকে প্রথম মুহূর্ত থেকে এই আন্দোলনের সাথে আছি আমরা, তা আমরা খামোখা ভয় পেতে যাবো কেন? পুলিশ বলেছে কিচ্ছু যায় আসে। জুনিয়র ডাক্তাররা লাগাতার আন্দোলন করলো, তারপর তারা এসেন্সিয়াল সার্ভিসে ফিরে গেছে। তাদের যে 7 দফা দাবি ছিল সেই দাবি পূরণ করেনি, যেটা বলেছিল কোভিড সিম্বল পর্যন্ত বলেছিল তাদের দাবি পূরণ করা হবে। আজকেও মুখ্য সচিবকে মেল করা হয়েছে। জুনিয়র ডাক্তাররা শর্ত সাপেক্ষে কাজে ফেরত গিয়েছিল। তারা বলেছিলেন যে একটা স্টিপুলেটেড পিরিয়ড অফ টাইমের মধ্যে যদি আমাদের 5 দফা দাবি সেটা না মানা হয় তাহলে আমরা আবার কর্মবিরতিতে যেতে বাধ্য হব। যে তৃণমূল, যে সরকার গোটাটা ডাক্তারদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে এবং বলছে ওরা কাজ করছেন না, ডাক্তাররা কাজ করতে চাইছেন, তারা সদিচ্ছুক বলেই তারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরে গিয়েছিলেন। নাও ওনাস ইজ আপন দ্য গভর্নমেন্ট। তৃণমূল যদি ন্যূনতম কোনো বন্দোবস্ত না করে, আমাদেরও তো প্রশ্ন এটা, বিনীত গোয়েল অপসারণ হলেন না কেন? কি এমন ইগো যে তাকে অন্য কোথাও রিহ্যাবিলিটেট করতে হলো, পুনর্বাসন দিতে হলো? এই সব অফিসাররা বা আরও যাদের আছে, তাহলে এগুলো নিয়ে তারা ডাক্তাররা আন্দোলন না করে ডাক্তাররা কাজে ফিরতে ইচ্ছুক। সরকার যদি বাধ্য করে আন্দোলন করতে, তাহলে ডাক্তাররা তাদের পথ বেছে নেবেন, তারা যে সিদ্ধান্ত নেবেন আমরা সাথে আছি। বাংলার জন্য আবাস যোজনা প্রকল্প চালু হবে, এটা ওই ঘাটাল মাস্টার প্ল্যানের মতো একটা ব্যাপার। এটা তোমাকে বুঝে নিতে হবে যে পশ্চিমবঙ্গ সরকার সে মাইনে দিতে পারছে না, সে চাকরি দিচ্ছে না, টাকা আছে সেই টাকা মদ মাংসের পিছনে খরচা করতে ব্যস্ত, সে নাকি ঘর বানানোর জন্য বেশি করে টাকা দেবে। এটা আরেকটা স্ক্যাম হবে, যেরকম স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা স্ক্যাম হয়েছে এখন বোঝা যাচ্ছে। এখন যেরকম অনেক জায়গায় স্বাস্থ্যসাথীটা আর চলছে না, প্রথমে যা বিজ্ঞাপন হওয়ার হয়ে গেছে, কিন্তু পরে বভ্রারম্ভে লঘুক্রিয়া, পর্বতের মুশিক প্রসব, এই প্রকল্পটিও বড় বড় কথার আড়ালে শেষমেশ গিয়ে এইসবই হবে। আমার ধারণা এইসব বলে উনি জনরোষ সেটাকে স্তীমিত করতে চাইছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর এত কিছু করার তো দরকারই পড়তো না। দিল্লির আবাস যোজনার টাকা যদি ওনার লোকেরা মেরে না দিত, ঘরের টাকা মেরে না দিলে মুখ্যমন্ত্রীর তো আর নতুন করে আমাদের রাজ্য বলে ঘোষণা করার ব্যাপার ছিল না। দিল্লির টাকাই এখানকার লোকেরা মেরে দিচ্ছে, আবার করবেন, আবার সরকারি টাকা মারবে লোকে। আমার মনে হয় এটা ফাউ ঘোষণা, এর খুব মানে না। এই প্রকল্পগুলি যে কোনো জনমুখী সামাজিক প্রকল্প, সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, আমরা বামপন্থীরা সেগুলোকে একটা পজিটিভভাবেই দেখি। বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে এবং অন্যান্য রাজ্যে থাকাকালীন, ইভেন এখন কেরালাতে থাকাকালীনও এই ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম অজস্র আছে, চলছে মানুষের জন্য। পাবলিকের টাকা, তোমার আমার টাকা, কেউ তোয়ালে মুড়ে খেয়ে নেবে, কেউ স্যান্ডো গেঞ্জি পরে খেয়ে নেবে, তার চেয়ে যদি সেই টাকার কিছুটা মানুষের কাছে ফেরত আসে ক্যাশ হিসেবে, অসুবিধার কিছু নেই। কিন্তু কেবল ওইটা করলে চলবে না। আমরা বুঝি এই ধরনের জনমুখী প্রকল্পগুলো সাপ্লিমেন্ট হতে পারে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প, যে বিষয়গুলো নিয়ে পুরো গোলমাল হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ, সেগুলো একটা জায়গায় আনতে হবে। সময় বেঁধে দিয়েছেন তো উনি, একেবারে সময় বেঁধে দিয়েছেন যে এর মধ্যে দেওয়া হবে। কিসে? এই যে আবাস যোজনার টাকাটা সময় বেঁধে দিয়েছেন। বলেছেন তো মমতা ব্যানার্জি এরকম কত কি বলেন। মমতা ব্যানার্জি এই আন্দোলন শুরুর সময় সন্দীপ ঘোষকে পারলে ভালো বলছিলেন, মনে আছে? মমতা ব্যানার্জি এই আন্দোলন চলার সময়
এই জুনিয়র ডাক্তারদের রোজ হুমকি দিচ্ছিলেন তোমাদের চাকরি পারলে খেয়ে নেবো, কোর্টে গিয়ে বিপদে ফেলবো, অমুক তমুক ইত্যাদি। মমতা ব্যানার্জি অনেক আওয়াজ দিচ্ছেন। ওনার সবচেয়ে বড় ভয় হচ্ছে বিপদ ওনার যেটা হয়েছে যে সম্ভবত ওনার মুখ্যমন্ত্রিত্বের মেয়াদের মধ্যে গত 12-13 বছরে প্রথমবার বাংলার মানুষ ওনাকে বিশ্বাস করছে না। আমাদের রাজ্যে যে বন্যা পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী গতকালও আবার বলেছেন ম্যানমেড বন্যা। আজ শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন যে ডিবিসি থেকে ত্রাণ নেব না, সে হলে সাধারণ মানুষের ত্রাণ নেব। রাজ্য সরকারের সাথে বোঝাপড়া ব্যতীত ডিবিসি এক মগ জল ছাড়তে পারে না। তাহলে তুমি দিল্লির সাথে মিটিং করোনি কেন? তোমার এখানে বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার তৈরি নেই কেন? তুমি ওখানে গিয়েছো, গিয়ে গোড়ালি অবধি ছবি তুলে চলে এসেছো, গোড়ালি অবধি জলে ভিজে। তোমার মাস্টার প্ল্যান 3বার মাস্টার প্ল্যানের কুমির ছানা দেখানো এমপি, একটা করে ভোট হয়, ভোটের আগে মাস্টার প্ল্যান বলে, ভোটের পরে সে চলে যায় আবার সিনেমা করতে। তো সেইবারও গিয়ে ওইসব করেছে। তোমার ইনফ্রাস্ট্রাকচারাল ব্যর্থতা এবং তোমার সরকারি ম্যানেজমেন্টের ব্যর্থতা। তুমি ডিবিসির সাথে কথা বলেনি, ডিবিসি তোমার সাথে জল ছেড়ে দিয়েছে, কেউ বিশ্বাস করবে? আর আমার এই ম্যানমেড গল্পটা আমরা শুনে ছোট্টবেলা থেকে শুনছি। উনি যখন বিরোধী ছিলেন তখন বলতেন সিপিএম ম্যানমেড বন্যা করেছে, এখন উনি সরকারে আছেন, এখন বলছেন দিল্লি ম্যানমেড বন্যা করেছে। উনি ছাড়া সবাই সবসময় ম্যানমেড বন্যা করে, উনি জল ছাড়তে পারেন না, কেন জানি। রচনা বন্দ্যোপাধ্যায় গতকাল ছিলাম বন্যা দেখতে গিয়ে বলছেন যে কুইন্টাল কুইন্টাল জল ছাড়া হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? আমার কিচ্ছু বলার নেই। রচনা বন্দ্যোপাধ্যায় দ্য লেস সেড দ্য বেটার। এই ধরনের রাজনীতিবিদেরা কমিক রিলিফ হিসেবে আসেন রাজনীতির ময়দানে। আমাদের রাজ্যে এই মুহূর্তে আরজিকর থেকে বন্যা, অসংখ্য সিরিয়াস ইস্যু আছে। রচনা বন্দ্যোপাধ্যায়রা কমেডিয়ান হিসেবে এসেছেন, যে রোল প্লে করে চলে গেছেন, কিচ্ছু যে আসেন ওই কি ওলকপি না কি এটা নিয়ে গেছেন দেখছিলাম, ওই সবই করার জন্য এসেছেন রাজনীতি। কুণাল ঘোষ, অনুব্রত মণ্ডলের জামিন আর কলতান দাশগুপ্তের জামিন একইভাবে দিয়েছে। এই প্রশ্নে একটা অ্যাড করবো যে অনুব্রত মণ্ডলকে এক্সট্রা পাওয়ার দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে তিনি বলে ওনার কথাই শেষ কথা। গত পরশুদিন থেকে সেই ভুল সব দেখা যাচ্ছে। এমনকি উনি কর্মসূচিও ঘোষণা করা হচ্ছে। আবার আজকে কাজল শেখ কি বলেছে শুনেছো? তাহলে ওদের ঘরের মধ্যে কে কোথায় বাঘ ছাগলের খেলা, কে বাঘ সাজবে কে ছাগল সাজবে সেটা ওদের ঠিক করতে দাও। অনুব্রত মণ্ডল তিনি পূজিত বীর নন, তিনি স্বাধীনতা সংগ্রাম করে জেল থেকে ফেরেননি। তিনি একটা চুরির কেসে জেলে গিয়েছিলেন। অত ক্ষমতাশালী লোক বিভিন্ন রকম চেষ্টা করে জামিন করতে পারেনি, সময়ের নিয়মে 2 বছর পরে একটা জামিন পেয়েছে। তার সাথে কলতান দাশগুপ্তকে 3 দিনের মাথায় চক্রান্ত করে ফাঁসানো এবং তার 3-4 দিনের মাথায় বেরিয়ে আসা এক করার কোনো জায়গা নেই। যিনি করছেন, যারা করছেন, অলস মস্তিষ্ক, শয়তানের বাসা। ওই যে একজনের ক্ষেত্রে বললাম কমিক রিলিফ, সিনেমায় তো বিদূষক যেমন লাগে ভিলেনও লাগে। ভিলেন মানে সব অমরিশপুরি হয় না, কিছু কিছু তুমি দেখবে রাজপাল যাদব মার্কা ভিলেন হয়। ওই ভূমিকা পালন করছেন যারা, তারা কলতান আর অনুব্রতকে এক করছে। দাদা একটা কথা বলছি যে আমরা দেখতে পাচ্ছি থ্রেড কালচার নিয়ে একের পর এক খবর সামনে আসছে। একজন হেয়ার ড্রেসার তিনিও আত্মহত্যা করতে গেছিলেন, কি বলবেন এই থ্রেড কালচার নিয়ে, যেখানে ডাক্তাররাও বারবার বলেছেন? এইটা শোনো, পশ্চিমবঙ্গে দুষ্কৃতি, দুর্নীতি, পুলিশ, তৃণমূল, এই যা নেক্সাস তৈরি হয়েছে গত অনেকগুলো বছর ধরে, এই নেক্সাস পশ্চিমবঙ্গের পরতে পরতে সর্বত্র কোনো না কোনোভাবে থ্রেড কালচারের সম্মুখীন আমাদের সবাইকে দাঁড় করিয়েছে। একটা দোকানে গিয়ে বন্ধের দিন তুমি কেন অন্য কোনো বিরোধীরা ধর্মঘট ডাকলে তুমি কেন দোকান বন্ধ করেছো? তুমি যদি ইস্যু সমর্থনও করো তাও তোমায় দোকান খুলতে হবে, তোমায় জোর করে বাসটা চালাতে হবে। তুমি কেন ওদের মিছিলে গেছো? তুমি কেন অমুক পাড়ায় তুমি কেন ভোট দিয়েছো সিপিএমকে? এই সবই তো থ্রেড কালচারের অংশ। তুমি কেন আমাকে টাকা দাওনি, তাই তোমার ছেলেটার চাকরি করিয়ে দেবো না? এই যা যা চলেছে শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, সর্বত্র তারই ছাপ গিয়ে টলিউডে পড়েছে। 2 ভাই, বড়ে মিয়া ছোটে মিয়া সুবহানাল্লাহ, 2 ভাই মিলে টলিউড চালান, ঠিক করেছেন। কিন্তু তারা যে শেষ কথা বলবেন না। টলিগঞ্জ ইন্ডাস্ট্রির মানুষরা তারা যেভাবে এবারে পথে নেমেছে, শুধু তথাকথিত হিরো হিরোইনরা নন, সেলেবরা নন, টেকনিশিয়ানরাও ইনফ্যাক্ট যেভাবে পথে নেমেছে, এত রক্তচক্ষু উপেক্ষা করে থ্রেড কালচার মানুষ সমর্থন করছেন না। ভয় পাচ্ছিলেন এতদিন, সেই ভয় আস্তে আস্তে ভাঙছে, বোঝা যাচ্ছে। কুণাল ঘোষ তিনি থ্রেড কালচার নিয়ে বলছেন যে বামেদের মুখে থ্রেড কালচারের কথা শুনে ওনার হাসি পায়। আচ্ছা, আমাকে একটা কথা বলো না, বারবার কুণাল ঘোষের কথা জবাব কেন দিতে হবে আমাদের? উনি ক্রিয়া করবেন, আমাকে প্রতিক্রিয়া দিতে হবে কেন? উনি ওনার মতো বলছেন। পৃথিবীতে এরকম কত লোক আছে, কত কি আছে। রাস্তায় তুমি এখানে দাঁড়িয়ে থাকো, ধর্মতলায় 10টা লোক 10 রকম পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, বাংলায় কথা আছে। তখন তো সব উনি বলেছেন, ওনার ইচ্ছে হয়েছে বলেছেন। কুণাল ঘোষ সিপিএম আমলে সিপিএমের নেতাদের কত পিছন ঘুরতেন সেই সব সবাই জানে। এখন ওনার মনে পড়ছে এইসব।
কুণাল ঘোষ নিয়ে আমরা ভাবিত নই। উনি আছেন, উনি ওইসব পেপার টেপার চালান, উনি তৃণমূল করেন, তৃণমূলের চুরি টাকাটিকে জাস্টিফাই করেন, রোজ সন্ধ্যাবেলা তোমাদের সামনে এসে ওগুলো যা করেন করেন। আমরা আমাদের কাজ সামনে নিয়ে যাচ্ছি। আমি কুণাল ঘোষকে নিয়ে মন্তব্য করতে নারাজ। শ্রীরাম